সখী তুমি কার? জামাতের আসল বন্ধুকে, আওয়ামী লীগ না বিএনপি? এ কথাটা গত ডাকসু নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস একটি মন্তব্য করেছেন যে ছাত্রলীগের সাথে ছাত্র শিবিরের একটা যোগসাজশ হয়েছে, যার কারণে আজকে ছাত্র দলকে পরাজিত করে ছাত্র শিবির ডাকসু নির্বাচনে বিজয় লাভ করছে। তো এই মন্তব্যের ফলে রাজনীতি অঙ্গনে একটা নতুন চিন্তা ভাবনার সৃষ্টি হয়েছে, সেটা হচ্ছে আসলে কি জামাতের সাথে আওয়ামী লীগের সাথে তাদের একটা আঘাত হয়েছে, আসলে তাদের সাথে কোনো যোগ বা কানেকশন হয়েছে। এটা নিয়ে রাজনৈতিক অঙ্গনে কিন্তু এখন আলোচনা একটা মূল বিষয় হয়ে পড়ছে, কারণ বর্তমান জামাতের যে প্রেক্ষাপট, রাজনৈতিক প্রেক্ষাপট, তাদের কৌশল বা তাদের যে মেকানিজম, এই মেকানিজমের কাছে বিএনপি কিন্তু ধরাশায়ী হয়ে যাচ্ছে। বিএনপি ধরাশায়ী হওয়ার কারণে সবার মনে বা সবার ভিতরে একটা নতুন একটা আশঙ্কার সৃষ্টি হচ্ছে যে জামাতের সাথে কি আওয়ামী লীগের কোনো আঘাত হয়েছে কিনা। কারণ আমরা জানি জামাত আওয়ামী লীগ এখন কার্যক্রম নিষিদ্ধ একটি দল। তো তাদের একটা রাজনৈতিক কৌশল আছে, সেই কৌশলকে অবলম্বন করার জন্য তারা কি জামাতের সাথে আবার একীভূত হয়ে গেল কিনা, তাদের জামাতের সাথে কিন্তু তারা জোট করলো কিনা, বা ভিতরে তাদের ভিতরে একটা যোগ সাজস আছে কিনা। তো আসলে জামাত আসলে কার বন্ধু, আওয়ামী লীগের বন্ধু নাকি বিএনপির বন্ধু? এটাও কিন্তু একটা মানুষের মধ্যে একটা প্রশ্ন জাগ্রত হচ্ছে, কারণ এই জামাতের অতীত থেকে বর্তমান পর্যন্ত তাদের যে রূপের পরিবর্তন, এই পরিবর্তনের পরিপ্রেক্ষিতে আসলে তারা কার বন্ধু, এটা নিয়ে কিন্তু সবার মধ্যে একটা দুয়াশা রয়েছে। এই বিষয়টি নিয়ে আপনাদের সাথে আজকে আলোচনা করবো। আলোচনার শুরুতে আমি বলে দিচ্ছি যে আলোচনার পুরো শুনে তারপরে মন্তব্য করা লাগলে পরে মন্তব্য করবেন, এবং আলোচনাটা একটু দীর্ঘ হতে পারে, লং ভিডিও হতে পারে। এই জন্য সবাইকে অনুরোধ করবো যেন একটা ধৈর্য সহকারে আপনারা ভিডিওটা শুনবেন এবং বিশ্লেষণগুলো বোঝার চেষ্টা করবেন। আমরা স্বাধীনতার সময় দেখেছি, আমরা সবাই জানি যে এই জামাত হচ্ছে স্বাধীনতা বিরোধী একটি শক্তি। তখন সপক্ষে ছিল আওয়ামী লীগ, আওয়ামী লীগের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে। তো জামাতের ৭১ সালের পর থেকে জামাত নিষিদ্ধ একটি দল পরিণত হয়েছিল। সেই সময় এই দীর্ঘ বছর নিষিদ্ধ থাকার পরে তৎকালীন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৮১ সালে জামাতকে আবার পুনর্বাসন করে, জামাতকে আবার রাজনীতি করার তারা অধিকার ফিরে পায়, অধিকার দিয়ে দেয় এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, অর্থাৎ বিএনপির প্রতিষ্ঠাতা। তো তখন থেকে আবার জামাত তাদের রাজনৈতিক কার্যক্রমগুলো শুরু করে। তো তখনকার সময় যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন মৃত্যুবরণ করেন, শহীদ হন, তার পরবর্তী সময় এরশাদ সরকার আবার ক্ষমতায় আসেন। এরশাদ যখন ক্ষমতায় আসেন, এই স্বৈরশাসক হিসেবে তিনি পরিচিতি লাভ করেন। এই স্বৈরশাসকের বিরুদ্ধে আওয়ামী লীগ, বিএনপি এবং জামাত একত্রিত হইয়া আন্দোলন করে, এবং ৮৬-তে এরশাদ সরকার একটা নির্বাচন, পাতানো নির্বাচন দেয়। সেই নির্বাচনে বেগম জিয়া সে নির্বাচনে অংশগ্রহণ করেন নাই, কিন্তু শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ এবং জামাত তারা কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করে এরশাদ সরকার তাদেরকে একটা হাতে লাড্ডু ধরে দিয়েছিল। সেই লাড্ডু খাওয়াইয়া তাদেরকে একটু সান্ত্বনা বানিয়ে দিয়েছে, কিন্তু তারা সে সান্ত্বনা বাণীতে তারা সন্তুষ্ট না, যার কারণে আবার এসে বেগম জিয়ার কাছে তারা সলিটারি বইলা বলছে যে আমরা আবার এরশাদ বিরোধী আন্দোলনে আমরা সবাই একত্রিত হয়ে কাজ করব। তখন বিএনপি একটা মুখ্য ভূমিকা ছিল এরশাদ বিরোধী আন্দোলনের সময়। সবাই একত্রিত হয়ে ৯০-এর গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে এরশাদ সরকার পরাজিত হয়। পরবর্তীতে জাতীয় সংসদ নির্বাচন হয়, সেই নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসে। সে তখনও কিন্তু বিএনপির পক্ষে ছিল এই জামাত। তো এক পর্যায়ে যখন ১৯৯১ থেকে ৯৬ সাল পর্যন্ত যখন বিএনপি ক্ষমতা থাকার ফলে আওয়ামী লীগ করে কি, এই বিএনপির বিপক্ষে তারা একটা আন্দোলন নামে, নির্বাচন যত ঘনিয়ে আসে তখন একটা আন্দোলন নামে তারা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চায়। সেই নির্বাচনের পক্ষে, সেই তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে এই জামাত আবার আওয়ামী লীগের সাথে একত্রিত হইয়া এই বিএনপি সরকারের বিপক্ষে তারা আবার আন্দোলন করে। আন্দোলন কইরা তারা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করার জন্য তত্ত্বাবধায়ক সরকার তারা নিয়ে আসে। বিএনপি রাজি হয় যে ঠিক আছে, আমরা তত্ত্বাবধায়ক সরকার দিচ্ছি। তত্ত্বাবধায়ক সরকারের মধ্যে দিয়ে আওয়ামী লীগ সরকার আবার ক্ষমতা আসে, হাসিনা আসে। দীর্ঘ ২১ বছর পরে, স্বাধীনতার পরে দীর্ঘ ২১ বছর পরে আওয়ামী লীগ আবার শেখ হাসিনার নেতৃত্বে ক্ষমতায় আসে। তো ক্ষমতা আসার পরে এই শেখ হাসিনা তখন জামাতের যারা রাজাকার ছিল, রাজাকারদের একটা লিস্ট তৈরি করতে থাকে। তখন তো বুঝতে পেরেছিল যে এই জামাত বুঝতে পারে যে আমাদের খবর আছে, তখন তো জামাতের আর কি থাকে না, যেহেতু তাদের সাথে একটা একত্রিত হয়ে তত্ত্বাবধায়ক সরকারের একটা আন্দোলন করছিল, কিন্তু মনে করছিল যে জামাতের কাছে যাওয়ার চেষ্টা করবো, কি আওয়ামী লীগের কাছাকাছি যাওয়ার তারা চেষ্টা করছিল, কিন্তু সেখানেও ব্যর্থ হওয়ার ফলে তারা আবার পুনরায় বিএনপির সাথে আবার এক হয়, ৪ দলীয় জোট গঠন করে। এই ৪ দলীয় জোট গঠন করার ফলে ২০০১ সালে বিএনপির নেতৃত্বাধীন ৪ দলীয় জোট সরকার ক্ষমতায় যায়, আওয়ামী লীগ সরকারকে পরাজিত করিয়া। সেখানে জামাতের কিন্তু বেশ কয়েকজন নেতা তারা কিন্তু সরাসরি মন্ত্রিত্ব পায়, কেউ প্রতিমন্ত্রিত্ব পায়, এবং মন্ত্রণালয় স্থায়ী কমিটির সদস্য হয়। বেশ জামাতের সাথে তাদের একটা সখ্যতা গড়ে ওঠে, এবং ক্ষমতা গিয়ে তারা ভালো একটা সরকার পরিচালনা করতে থাকে। কিন্তু ২০০১ থেকে ২০০৬ সালে সরকার পরিচালিত হওয়ার পরে 111-এর একটা আগমন ঘটে। সেখানে ফখরুদ্দিন মঈনুদ্দিন নামের দুজন এক সরকার গঠন করে। সেই সরকারের সময় এই আওয়ামী লীগ, বিএনপি, জামাত সকলকে একদম এক তুলোধনু করে ফেলে, যার কারণে তখন একটা পরিস্থিতি গোলাটে তৈরি হয়। -2 ফর্মুলায় চলে আসে রাজনীতি অঙ্গনে সেখানে। তো তার পরবর্তীতে ফখরুদ্দিন মঈনুদ্দিন যখন রাজনীতির কৌশলের কাছে ধরাশায়ী হয়ে যায়, তখন তারা একটা নামমাত্র একটা নির্বাচন দিয়া শেখ হাসিনার হাতে ক্ষমতা হস্তান্তর করে তারা দেশ থেকে বিতাড়িত হয়। তখন শেখ হাসিনা তার এই ২০০৯ সাল থেকে ২০০৯ সালে নির্বাচন, প্রথমে সম্ভবত নির্বাচন হয়। নির্বাচনের পরবর্তীতে তারা কি করে,
জামাতের বিপক্ষে তারা বিভিন্ন রকমের কৌশল অবলম্বন করতে থাকে, অর্থাৎ রাজাকার আলবদর একটা বিচার হওয়ার জন্য 1971-এর যে যারা রাজাকার ছিল তাদের বিচারের জন্য তিনি আন্তর্জাতিক একটা ট্রাইব্যুনাল তৈরি করে। সেই ট্রাইব্যুনালের মধ্য দিয়ে জামাতের অধিকাংশ নেতাকর্মীদের ফাঁসির রায় হয়। এবং বিএনপির ভিতরে বিএনপির নেতা ছিল সালাউদ্দিন কাদের চৌধুরী তিনি ছিলেন, এবং জামাতের সবচেয়ে বেশি নেতাকর্মীরা ছিলেন, কারো ফাঁসি হওয়ার, কারো যাবজ্জীবন জেল হয়। তো যার কারণে এই ট্রাইব্যুনালের মাধ্যমে জামাতের কিন্তু শীর্ষ নেতাদের ফাঁসি শুরু হয়ে যায়। এই 2013 সাল থেকে শুরু হয়ে 18 সালের মধ্যে তাদের কার্যক্রমগুলো বাস্তবায়ন হতে থাকে। তখন জামাতকে কিন্তু আবার নিষিদ্ধ রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ ঘোষণা করা হয়, রাজনীতির সমস্ত কার্যক্রম তাদের নিষিদ্ধ করে দেওয়া হয়। যার কারণে তারা বিএনপির ছত্রছায়া থেকে, বিএনপির ব্যানার থেকে তাদের বিভিন্ন রাজনৈতিক কৌশলগুলো তারা কাজে লাগাইতো, এবং বিএনপির সাথে বিভিন্ন আন্দোলনের প্রোগ্রামে তারা বিএনপির ব্যানারে থেকে বিএনপির সাথে সরকার বিরোধী আন্দোলনে লিপ্ত থাকে। এই দীর্ঘ সময় তারা আন্দোলন করতে করতে 2024-এ এসে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বিএনপি এবং জামাতের কৌশলগত কারণে সেখানে কিন্তু আওয়ামী লীগ হার মানতে বাধ্য হয়, দেশ থেকে বিতাড়িত হয়ে যায় শেখ হাসিনা। 5ই আগস্টে যখন শেখ হাসিনা পতন ঘটে, পতনের পর থেকেই এই জামাতের রূপ আবার পুরো চেঞ্জ হতে থাকে। আবার জামাত করে কি, বিএনপি সম্পর্কে বিভিন্ন রকমের মন্তব্য, বিভিন্ন রকমের বাজে কথাবার্তা বক্তব্যের মাঠে রাজনৈতিক অঙ্গনে ছড়াইতে থাকে, যে বিএনপি একটা চাঁদাবাজ দল, একটা হাঙ্গামার দল, লুটপাটের দল, ঠিক আছে। তারেক রহমান সম্পর্কে বিভিন্ন বিভ্রান্তিকর বক্তব্য দিতে থাকে। ইভেন ছাত্র শিবিরের অনেক নেতাকর্মী, আজকে যে ডাকসুর যে বিপি হয়েছে সাদিক কায়েম, তিনিও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে উল্টাপাল্টা মন্তব্য করতে থাকে। কিন্তু উনি জানে না যে জামাতের উনি যে দলের ছাত্র সংগঠনের নেতা, সেই দলের যে আবার পুনর্বাসন করে দেয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি শুধু স্বৈরশাসক থাকতেন তাহলে তোদেরকে রাজনীতি করার সুযোগ করে দিত না। ব্যাককেলের ঘরে ব্যাককেল, ঠিক আছে। এই ব্যাককেল তখন একটা বাজে একটা মন্তব্য করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে যেতে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বৈরশাসক, খালেদা জিয়া ইতিমের টাকা মেরে খাইছে, তারেক রহমান খুনি, এই সমস্ত বক্তব্য তারা দিতে থাকে। এবং বিএনপিকে চাঁদাবাজ দল হিসেবে বিভিন্ন জায়গায় তারা প্রতিষ্ঠিত করার জন্য কাজ করতে থাকে। এবং সেই রকম পর্যায়ে চলতে চলতে এখন বিএনপির সাথে জামাতের সাথে পুরো সাপ আর বেজির সম্পর্কে পরিণত হয়ে গেছে। কিন্তু ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে নতুন ধারার রাজনীতি শুরু হয়ে গেছে, যে আসলে বিএনপি সাথে তো জামাতের বর্তমানে যে তাদের একটা ফাটল ধরছে, কিন্তু আসলে জামাত আসলে কি আওয়ামী লীগের সাথে তারা আঘাত করে ফেলছে, কৌশলগত কারণ হতে পারে। কারণ এই মুহূর্তে যেহেতু আওয়ামী লীগ নিষিদ্ধ একটি রাজনৈতিক দলে পরিণত হয়েছে, কার্যক্রম নিষিদ্ধ একটা দল, যদিও তাদের দল এখন নিষিদ্ধ করা হয়নি, কারণ বিএনপি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে না, কিন্তু বিএনপি ব্যতীত সকল রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে। কিন্তু আপাতত সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে রেখেছে, তারা দলীয়ভাবে কোনো কার্যক্রম করতে পারবে না, দলীয় ব্যানারে কোনো কার্যক্রম করতে পারবে না। কিন্তু এই অবস্থায় থাকতে থাকলে তো আওয়ামী লীগ এক পর্যায়ে মানে তাদের তো ধস নামতে পারে। সেই অবস্থা থেকে আওয়ামী লীগের এখন নতুন কৌশল একটা অবলম্বন করেছে। সেই অবলম্বন করার ফলে হয়তোবা জামাতের সাথে তাদের একটা আঘাত হয়ে গেছে, যে এবারে নির্বাচনে, জাতীয় সংসদ নির্বাচনে, যেহেতু ডাকসু নির্বাচন একটা কৌশলগত কাজ কারণে সেখানে ছাত্র দলের বড়ডুবি পরাজিত হয়েছে। তো এখানে এখন কাজ হচ্ছিল কি, যে জামাতের সাথে আওয়ামী লীগের একটা গোপন আঘাত তৈরি হয়ে গেছে, এটা সবাই এখন মন্তব্য করতেছে। আর আমিও আমার দৃষ্টিভঙ্গি থেকে আমি বুঝি যে হয়তোবা জামাতের সাথে আওয়ামী লীগের একটা আঘাত হয়েছে, কৌশলগত আঘাত। সেটা হচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই জামাত হয়তো আওয়ামী লীগের যে ভোট বাক্সগুলো তারা নেওয়ার চেষ্টা করবে, এবং আওয়ামী লীগও বিএনপিকে ক্ষমতায় আনতে চাচ্ছে না, কারণ বিএনপিকে ক্ষমতায় আনলে সেই ক্ষমতাটা হয়তো দীর্ঘস্থায়ী হইতে পারে, লম্বা সময়, যেহেতু আওয়ামী লীগ লম্বা একটা সময় এদেশের সরকার পরিচালনা করছে, সেহেতু বিএনপি একটা তার যে রাজনৈতিক ধরন বা তার রাজনীতি চিন্তা ভাবনা এবং দেশের জনগণের যে তার প্রতি একটা সহানুভূতি তৈরি করে ফেলেছিল, হয়তো বা গত 1 বছরের ভিতরে সেই সহানুভূতিটা শেষ। কিন্তু যদি ক্ষমতায় যায়, ক্ষমতায় গেলে হয়তো বা আওয়ামী লীগকে আবার দীর্ঘদিন তাদের ক্ষমতার বাইরে থাকতে হতে পারে। কিন্তু এই কৌশলগত দিক তারা বিবেচনা করে, বিশ্লেষণ করে এখন জামাতের সাথে তারা একটা জোটবদ্ধ একটা মানে নির্বাচনী জোটবদ্ধ একটা কৌশল অবলম্বন করছে, যে অবলম্বন করার কারণে তারা আগামীতে হয়তো বা জামাতকে ক্ষমতায় নিয়ে আসার জন্য একটা বন্দোবস্ত করে ফেলছে। কারণ জামাত যদি ক্ষমতায় আসে, ক্ষমতা আসার পরে আন্তর্জাতিক পর্যায়ে জামাতের কিন্তু অনেকেই বিরোধিতা করে, জামাত ক্ষমতায় আসবে সেটা কিন্তু চায় না। কিন্তু কৌশলগত দিক দিয়ে জামাত যদি ক্ষমতায় নিয়ে আসতে পারে, ক্ষমতার পরবর্তীতে এই আওয়ামী লীগ করবে কি জানেন, আবার বিএনপির সাথে একত্রিত হইয়া এই জামাত সরকারের বিপক্ষে তারা আন্দোলনে নামবে। আন্দোলন যখন নামবে, তখন বিদেশি যে শক্তিগুলো আছে, সেই শক্তিগুলো আবার কি করবো, এই জামাতের বিপক্ষে কাজ করতে থাকবো। তখন হয়তো বা এই জামাতের সরকারটা দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারবো না। ক্ষমতায় না থাকলে তারা কিন্তু আবার মনে করেন যে ক্ষমতাচ্যুত হয়ে গেলে আবার রাজপথে এসে আবার আওয়ামী লীগ তাদের দলীয় কার্যক্রম শুরু করবে। শুরু করার পরে দেখা যাবে একটা সময় আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে, বিএনপির ভরাডুবি হবে, এটাই স্বাভাবিক। তো আসলে জামাত যে কখন কার বন্ধু হয়, কখন কোন কারণে কিসের বন্ধু হয়, এটা জামাতের চরিত্রটা ভাই আমি 1971 সালের পরবর্তী সময় থেকে আপনাদেরকে আমি একটু বোঝানোর চেষ্টা করলাম যে আসলে জামাত আসলে কার বন্ধু। তারা রাজনৈতিক মাঠে টিকে থাকার জন্য যখন যে চিরশত্রু আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগকেও তারা বন্ধ করে নিতে পারে।
আজকে যদি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যদি এই জামাতকে যদি 1981 সালে তাদেরকে রাজনীতি করার যদি পুনর্বাসন না করতো রাজনীতিতে, বা রাজনীতি করার সুযোগ করে না দিত, হয়তো বা জামাত নামের কোনো অস্তিত্ব থাকতো না। এই জামাত বাংলাদেশ জামাত ইসলাম এই দলটা থাকতো না, এই নিবন্ধন থাকতো না। ঠিক আছে, হয়তো জামাতের কৌশলগত কারণে তারা অন্য একটা নামে অন্য একটা দল পরিচালনা করতে হতো, হয়তো সেই দলটা আর বাংলাদেশের এই ভূখণ্ডে বাংলাদেশের মানুষরা তাদেরকে ওভাবে খেত না। ইসলামী দল তো আরো অনেকগুলো আছে, তাদেরকে তো ওভাবে গ্রহণ করে না বাংলাদেশের মানুষ। কিন্তু এই জামাতের তো একটা ভোট বাক্স আছে, জামাতের একটা অস্তিত্ব আছে। কিন্তু এই অস্তিত্বটা টিকিয়ে দিছে কে? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আজকে জামাতের পুনঃপ্রতিষ্ঠাতা বলা চলে। সেই শহীদ প্রেসিডেন্টকে আজকে তারা স্বৈরশাসক বলতেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দলকে তারা আজকে বিভিন্নভাবে চাঁদাবাজি, খুনের দল, সন্ত্রাসের দল বিভিন্নভাবে তারা উপস্থাপন করার জন্য চেষ্টা করতেছে জামাত ইসলাম। তারা চিরশত্রু আওয়ামী লীগের সাথে আবার আঘাত করে, আওয়ামী লীগের সাথে আবার কৌশলগত দিক আঘাত করে তারা ক্ষমতা আসার জন্য একবার পাগল হয়ে গেছে, উন্মাদ হয়ে গেছে। এর জন্য যা কিছু করতে হয় চিরশত্রু, মানে যে ওই কখনো নাঙের ঘর, কখনো বাতারের ঘর, কখনো ওই সখীর ঘর, কোন সময় কোন ঘর করে এবার জামাত ইসলাম, এটা বলা বড় বাহুল্য। ঠিক আছে, হয়তো আপনারা কথাগুলো শুনে আপনাদের কাছে খারাপ লাগতে পারে, যারা জামাত ইসলামের যারা মাইন্ডের আছেন তাদের কাছে খারাপ লাগতে পারে, কিন্তু এটাই বাস্তবতা। নির্দিষ্ট আপনাদের কোনো চরিত্র নাই। ঠিক আছে, রাজনীতির অঙ্গনে আপনারা ইসলামী দল হিসেবে আপনারা প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করেন, ইসলামী শাসন কায়েম করার জন্য আপনারা চেষ্টা করেন, কিন্তু ইসলামের যে মুনাফিকদের কোনো জায়গা নেই, এটা কিন্তু বারবার আপনারা প্রমাণ করে দিতেছেন যে আপনারা আসলে কোন দলে পরিণত হয়ে গেছেন। বারবার কিন্তু কৌশলগত দিক দিয়ে আপনারা যে এখন যে বিএনপির এত বিপক্ষে চলে গেলেন, কারণ কি? বিএনপির সাথে 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন না? আপনারা ক্ষমতায় ছিলেন না? একসাথে কাজ করছেন না? ইসলামের জন্য এমন কি কাজ করছেন আপনারা? কোনো কাজ করছেন? স্থায়ী কোনো কাজ করছেন যে ইসলামের জন্য এই কাজটা করতে পারছেন আপনারা? বেগম জিয়া কি ইসলাম বিদ্বেষী ছিল? ইসলাম বিদ্বেষী ছিল না। আপনাদের যদি আবেদন থাকতো বেগম জিয়ার কাছে যে ইসলামের জন্য এই কাজগুলো করা উচিত, বেগম জিয়া মনে হয় না যে সেগুলো না করতো। ঠিক আছে, কিন্তু আপনারা কিন্তু সেগুলো করেন না। আপনারা নিজেদের পকেট ভরাইছেন, নিজেদের আখের গোছান গোছাইছেন। ঠিক আছে, দলকে পুনরায় সংগঠন করছেন, সংগঠিত করছেন, এটি ছিল আপনাদের মূল লক্ষ্য। আবার সেই বেগম জিয়ার দলকে আজকে বেগম জিয়ার টাকা আত্মসাৎ করার কথা বলতেছেন আপনারা। আপনাদের চরিত্র কোন দিকে আপনারা নিজেদের বিবেককে নিজেরা জিজ্ঞেস করেন। আর সাধারণ জনগণ আপনাদের কাছে আমার প্রশ্ন থাকলো যে আসলে তাদের চরিত্রটা কি? তাদের চরিত্রটা এইরকম অবস্থা, স্বাধীনতা বিরোধী শক্তি থেকে শুরু করে আজ পর্যন্ত তাদের চরিত্রগুলো ছোট্ট করে পরিসরে করে আপনাদের সামনে উপস্থাপন করলাম। এখন বিচার বিশ্লেষণ করার দায়িত্ব আমার, মন্তব্য করার দায়িত্ব আপনাদের। ঠিক আছে, আমার যুক্তি, আমার মতামত আমি আমার প্রকাশ করলাম, এটা আপনার আমার স্বাধীনতা, আপনার স্বাধীনতা, আপনি মতামত প্রকাশ করে যাবেন। ঠিক আছে, ভুল হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ রাজনৈতিক অঙ্গনে রাজনৈতিক বিশ্লেষণ করতে গেলে অনেক দলকে হয়তো দু একটা কথাবার্তা বলতে হয়, অনেকে মন খারাপ করতে পারেন, কিন্তু বাস্তবতার লক্ষ্যে আসলে প্রত্যেক মানুষ, আমরা মানুষ, মানুষের উদ্যোগ কিছু না, আমাদের ভুল আছে, আমাদের সেই ভুলটা আমরা শুধরে নেওয়ার চেষ্টা করব। অবশ্যই আমরা পরবর্তী সময় আমাদের নিজেদের ভুল শুধরিয়ে, আমাদের দলের ভুল শুধরিয়ে পরবর্তীতে আমাদের দেশের একটি রাজনীতি, সুন্দর একটা রাজনীতি ধারা সৃষ্টি করার লক্ষ্যে আমরা কাজ করে দেবো একে অপরের সাথে। আমরা ব্যক্তিগত কাউকে আক্রমণ করব না, ব্যক্তিগতভাবে কাউকে আমরা ছোট করার জন্য বা হেয় করার জন্য চেষ্টা করব না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।